আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা স্টাডি ইতালির সেকেন্ড পার্টটা নিয়ে কথা বলবো। প্রথম পার্টে আমরা আ প্রথম পার্টটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশনের। মোটামুটি একটা সামারি দিয়ে দিছিলাম যে ২০২৭-২৮ সেশনের জন্য কি টি কি করা উচিত। তো আজকে সেকেন্ড পার্টটা হচ্ছে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যদি আমরা চলে আসি তাহলে আমাদের কি ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে। পাসপোর্টটা অবশ্যই করে রাখতে হবে, একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট যেগুলো আছে। যারা ব্যাচেলরের জন্য যাবেন আ বা বিএসসির জন্য যাবেন তারা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এইচএসসি আর এসএসসি এই ২ টারই হচ্ছে এগুলো অ্যাপোস্টেল করে রাখবেন। কোনো ট্রান্সলেশন দরকার নাই। শুধুমাত্র হচ্ছে মাইগভ থেকে অ্যাপোস্টেল করে রাখবেন। আর এরপরে হচ্ছে আ ব্যাচেলরের জন্য এবং মাস্টার্সের জন্য ২ টার জন্যই একটা করে রেকমেন্ডেশন লেটার নিবেন। যারা মাস্টার্সে তারা ২ টা রেকমেন্ডেশন লেটার নিবেন। কারণ অনেক ইউনিভার্সিটির পোর্টালে আপনার ২ টা রেকমেন্ডেশন লেটার দেওয়ার অপশন থাকে। আর অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার ১ টা দিতে হয়। অনেক ইউনিভার্সিটিতে আবার দেওয়াই লাগে না। তবে আপনার মাস্টার্স লেভেলে ২ টা রেকমেন্ডেশন নিয়ে রাখা ভালো। আর ব্যাচেলর লেভেলে ১ টা। ব্যাচেলর লেভেলে একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে রাখলেই ভালো। যদিও অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে প্রয়োজন হয় না। তবে কিছু ভালো ইউনিভার্সিটি আছে যেগুলাতে মিনিমাম একটা রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হয় ব্যাচেলর লেভেলে। আচ্ছা, এই গেল রেকমেন্ডেশন লেটারের ব্যাপারটা গেল। এরপরে আর লাগবে হচ্ছে আমাদের একটা এসওপি লিখতে হবে। র‍্যান্ডমলি একটা এসওপি লিখবেন। আপনার যেইখানে আপনি চাইলেই আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি যেই সাবজেক্টেই পড়তে চান একটা এসওপি লিখবেন। এই এসওপিটা যাতে আপনি সবসময় চেঞ্জ করতে পারেন। যেহেতু আপনার নিজের লেখা বারবার তো লিখতে পারবেন না। একটা লিখেই বারবার মডিফাই করবেন। আপনি আরও কিছু বাড়াইতে পারেন ডে বাই ডে আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী। তো সুন্দর একটা এসওপি লেখা রাখবেন যেটাতে প্রত্যেকটা ইউনিভার্সিটি শুধু চেঞ্জ করতে পারেন। ইতালির জন্য ফোকাস করে একটা ভালো এসওপি লেখা রাখবেন। এটা ব্যাচেলর মাস্টার্স ২ টার জন্যই। ওকে? অলসো পিএইচডির জন্য। পিএইচডি তে হিউজ ডকুমেন্টস লাগে। আর যারা পিএইচডি হোল্ডার আসলে আমি যারা পিএইচডি হোল্ডার তাদের ক্ষেত্রে বেশি একটা পোস্ট দেই না। কারণ পিএইচডিতে হিউজ ডকুমেন্টস লাগে। আপনার মাস্টার্সের থিসিস থেকে শুরু করে পিএইচডি লেভেলে যারা ইতালি বা বিভিন্ন দেশে এপ্লাই করতে চান, আপনাদের রিসার্চ প্রপোজাল, এরপরে হচ্ছে আপনার অনেকগুলা রিকমেন্ডেশন লেটার, পাবলিকেশনস, হিউজ ডকুমেন্টস লাগে। সবার এগুলা থাকে না। যার কারণে আমি এগুলা নিয়ে ডিটেইলস পোস্টও দেই না। এটা যে যাবে সে নিজেই এগুলো এরেঞ্জ করতে পারলে ভালো। প্লাস হচ্ছে প্রফেসর ম্যানেজ করা অথবা ইউনিভার্সিটিতে ডিরেক্টলি অ্যাপ্লিকেশন করা। এটা যারটা তা করবে। ব্যাচেলর মাস্টার্সে তুলনামূলক হচ্ছে আপনার রিকোয়ারমেন্টসগুলা কম থাকে, অফারগুলা বেশি থাকে এবং চান্সেসগুলা বেশি। পিএইচডিতে চান্স বা ভালো একটা ফান্ড চান্স পাওয়াও অনেক কঠিন এবং সময় দিতে হয় প্রচুর। এত সময় আসলে নাই আমাদের ক্ষেত্রে, যার কারণে আমরা পিএইচডি নিয়ে এত বেশি কাজ করি না। শুধুমাত্র ব্যাচেলর এবং মাস্টার্স, যাই হোক ওইটা অন্য টপিক। তো ব্যাচেলর মাস্টার্সের ক্ষেত্রে আপনার কি বললাম? পাসপোর্ট, লাস্ট একাডেমিক ডকুমেন্টস, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, একটা ভালো এসওপি, রেকমেন্ডেশন লেটার, আইএলটিএস। আইএলটিএস অথবা আপনার আইএলটিএসই হইতে হবে। কেন হইতে হবে? আপনার ইতালির আ ইউনিভার্সিটিগুলো কিন্তু আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো বিভিন্ন ধরনের যেই প্রফিসিয়েন্সি গুলা আছে সবই কিন্তু অ্যাকসেপ্ট করে। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে ইতালির এম্বাসি। বাংলাদেশের ইতালির এম্বাসি শুধুমাত্র আইএলটিএসটা অ্যাকসেপ্ট করে। এখন আমি অন্য কোনো প্রফিসিয়েন্সি দিয়ে অফার লেটার পেলাম। দেন আবার আমাকে আইএলটিএসটা আবার দিতে হবে। সো একেবারে আইএলটিএস করে একটা স্কোর করে দেন অ্যাপ্লিকেশন করাটাই বেটার। ওকে? সেজন্যই বললাম আইএলটিএস এ ব্যাচেলরে মিনিমাম 5.5 6 হইলে সবচাইতে বেটার। আর মাস্টার্সে তো অবশ্যই 6। আর যত হায়ার করতে পারেন যে আপনার পয়েন্ট ততই ভালো। ওকে, এ তো গেল প্রফিসিয়েন্সি। এর ছাড়া হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেটটা নোটারি বা অ্যাপোস্টাল করে রাখবেন, এনআইডি কার্ডটা। আপাতত এই ডকুমেন্টসগুলাই আপনার অ্যাডমিশনের জন্য প্রয়োজন হয়। তবে যেহেতু রিকোয়ারমেন্টসের কথাই বলতেছি, এখানে মোস্ট ইম্পোর্টেন্ট ২ টা টপিক আছে। সেইটাই আমি এখন বলব। সেটা হচ্ছে একটা হচ্ছে সিমিয়া। সিমিয়াটা আপনারা আর্লি স্টেজে ধরেন অ্যাডমিশন শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে। তো আপনারা অক্টোবর, নভেম্বরের ভিতরেই সিমিয়াটা করে ফেলবেন। কেন করবেন? দেখেন, ইতালিতে মোটামুটি টিউশন ফি কিন্তু টিউশন ফি কিন্তু মাত্র ১৫-২০ হাজার টাকা বাংলাদেশী টাকায়। মানে ১৫৬, €১৭০, €১০০ এরকম হচ্ছে টিউশন ফি। তো টিউশন ফি নিয়ে তো আপনাদের কোনো প্যারা নাই। আপনারা স্কলারশিপ
ছাড়া পড়তে আসলেও ইতালিতে টিউশন ফি এত হলো, যেটা আপনি একটা স্টুডেন্ট, শুধু একটা এক্সাম্পল দেয়, একটা স্টুডেন্ট ইতালিতে আসার পরে মান্থলি যেটা ইনকাম করবে তার ইনকামের ধরেন 3/4 ভাগের 1 ভাগ হচ্ছে 1 বছরের টিউশন ফি। তার মানে টিউশন ফি ওইটা নাই বললেই চলে। ওকে, ওইটা বাদ দিলাম। তাহলে ইতালিতে আসার মেইন সমস্যাগুলো হচ্ছে আপনাকে প্রাথমিক পর্যায়ে ভিসা অ্যাপ্লিকেশনের আগে মোটামুটি কিছু টাকা ইনভেস্ট করতে হয়, এবং এগুলা নন রিফান্ডেবল, এগুলো কখনোই ফেরত পাবেন না। তবে এই জন্য আমি বলি, যাদের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, স্পন্সরের ভালো আছে, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো আছে, তারা ইতালির জন্য ট্রাই করেন। আদারওয়াইজ ট্রাই করেন না। আমি ডিমোটিভেটেড করতেছি না, কারণ হচ্ছে আপনি 1 লক্ষ টাকার মতো ইনভেস্ট করলেন, আলটিমেটলি ভিসা হইল না, তখন নিজের কষ্ট লাগবে। তো এইটার জন্যই বলতেছি, কারণ ইতালির ভিসা, আমি বারবারই বলি, ইতালির ভিসা হওয়ার 70 থেকে 80% ডিপেন্ড করে হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন। কারণ ওরা শুধুমাত্র আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সিই দেখে না, স্টেটমেন্টটার স্টেটমেন্ট যেটা দিবেন প্রত্যেক মাসে, 1 বছরের একটা স্টেটমেন্ট দিতে হয়, প্রত্যেক মাসে আপনি কত টাকা উইথড্র করছেন, ডিপোজিট করছেন, ডিটেলসে দেখে। ইভেন ওরা হচ্ছে ব্যাংকের সাথেও কমিউনিকেশন করে, যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসি, কমিউনিকেশন করতে বেশি সময় লাগে না, অনলাইনে তো সব জায়গা থেকেই করা যায়, কিন্তু ওরা আরও কিছু মেথড ফলো করে, ওইভাবে করে যাচাই বাছাই করে যে ব্যাংক কি, আপনি কি লোন টোন নিয়ে হঠাৎ করে দিছেন নাকি ফলস দিছেন, বানায়া দিছেন, এগুলো কিন্তু কোয়ারিজ করে। আবার অনেক সময় করেও না, কিন্তু না করলে কি হবে, আপনি শুধু ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি দিলেই হবে না, সাথে আপনার এইটার রিলেটেড অনেক ডকুমেন্টস দিতে হবে, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে, আপনার সোর্স অফ ফান্ডের সব ডকুমেন্টস দিতে হবে, পার্সোনাল, ইভেন বিজনেস সব দিতে হবে। ডিটেলসে বলতে গেলে অনেক কথা আসে, কারণ একটা জিনিসই শুধু এক কথায় বলি, আপনার ব্যাংক রিলেটেড সব ভালো আছে, আপনার স্পন্সর ওকে ফাইন, আপনি ইতালির জন্য আগান। ওকে, এবং ফোকাস করতে হবে যে সিমিয়াতে আমার বাংলাদেশি টাকা বলি তাহলে বুঝতে সুবিধা হবে, 300 ইউরো মিনস 50,000 টাকা। অ্যাডমিশনের জন্য 20,000 টাকা বাজেট করলেন, 70 কিন্তু চলে গেল। ভিসা ফি, ইন্স্যুরেন্স, এগুলো সব মিলায় আপনার 1,20,000, 1 লক্ষর মতো কস্ট যাবে। আর যারা এজেন্সির মাধ্যমে কাজ করবেন তাদের তো ওইখানে একটা কস্টিং আছে, সেটা আপনার ভিসা হোক বা না হোক সার্ভিস ফি দিতে হবে। যেমন আমরাও সার্ভিস ফি নিয়ে কাজ করি, কিন্তু আমরা একটা লিমিটেড সার্ভিস ফি নেই, খুবই কম নেই। তো এজেন্সিরা তো আরও হিউজ নেয়, তো এগুলো মাথায় রেখে তারপর হচ্ছে প্ল্যান করেন, কারণ এখনও 1 বছরের বেশি সময় আছে। আমি কিন্তু শুরুতেই ভিডিও করতেছি যাতে আপনাদের হেল্প হয়। আচ্ছা, শর্টে শেষ করি। ইতালি নিয়ে আমি থার্ড আরেকটা পার্ট করব, সেখানে আরও বেশি ইনফরমেশন দিব, কারণ ইতালির অ্যাডমিশন এবং জার্নিটা অনেক লং, এবং ইন ডিটেলসে যদি ইনফরমেশনগুলো প্রোভাইড করি আপনাদের, যারা সেলফ অ্যাপ্লিকেন্ট, যারা নিজেরা নিজেরা করবেন তাদের জন্য অনেক ভালো হবে। এবং যারা নিজেরা নাও করেন, আমাদের মাধ্যমে বা কারো মাধ্যমেই করেন, যার মাধ্যমেই করেন, ইনফরমেশনগুলা বা যা আসার আগে, ফাইল জমা দেওয়ার আগে বা ফাইল প্রসেস করার আগে যদি ইনফরমেশনগুলা কারেক্টলি জানেন, তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। এটার জন্যই মূলত বলা আর কি। হোয়াটএভার, এখন মেইন টপিকটায় আসি। ডকুমেন্টসের ব্যাপার ক্লিয়ার করলাম, সিমিয়ার ব্যাপারটা বললাম। সিমিয়া কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশের, মানে সিমিয়ার যে পোর্টাল, আপনার এডুকেশন মিনিস্ট্রি ইতালির যে পোর্টালে সিমিয়াটা করতে হয়, এটা কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশকে ব্লক করা। কারণ লাস্ট 3-4 মাস ধরে আমি একটা সিমিয়াও করতে পারিনি সাকসেসফুলি, বিশেষ করে লাস্ট 2 মাস ধরে আপনার করাই যাচ্ছে না কোনোভাবে। যদি সার্ভার ক্লিয়ার করে দেয়, বাংলাদেশিদের করতে দেয়, বাংলাদেশি পাসপোর্টধারীদের, তাহলে কোনো সমস্যা নাই। আপনারা প্রত্যেক সপ্তাহে বা প্রতিদিন পারলে ট্রাই করবেন সিমিয়াটা করতে পারেন কিনা। আপনি মনে করেন বাংলাদেশের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো অ্যাপোস্টাল করার সাথে সাথে সিমিয়াটা, অ্যাপোস্টাল ছাড়া সিমিয়া করতে পারবেন না, অ্যাপোস্টাল করে সরি, তারপরে সিমিয়া করতে হবে। তো সিমিয়াটা আগে ট্রাই করেন, কারণ শেষের দিকে আপনি যখন ফেব্রুয়ারি মার্চের দিকে যখন পাগল হয়ে যাবেন সিমিয়া করার জন্য, দেখবেন করতে পারতেছেন না, তখন অল্টারনেটিভ হিসেবে শুধুমাত্র ডফ থাকবে। এবং ডফও যে আপনি দ্রুত করতে পারবেন তা না, ডফ করার কিছু প্রসেস আছে। আপনাকে মিনিস্ট্রি দেল্লা ইন্তেরনো, ইতালির ফরেন মিনিস্ট্রির আন্ডারে 3টা ট্রান্সলেশন সেন্টার আছে ইতালিয়ান, ও ট্রান্সলেশন সেন্টারগুলো বাংলাদেশি, বাট ইতালিয়ান অথরাইজ করা এই 3টা সেন্টার, তাদের থেকে ট্রান্সলেশন করতে হবে মোটামুটি ভালো টাকা দিয়ে। তারপরে হচ্ছে সেইটাও শেষ না, আইওএম থেকে সার্টিফিকেট নিতে হবে, সেইখানে একটা হিউজ টাকা লাগবে। তারপরে আপনার ভিএফএসে যেতে হবে, ছোট্ট একটা কস্ট লাগবে, সব মিলায় আপনার সেই 50-এর কাছাকাছিই চলে যাবে আপনার যাতায়াত খরচ
এবং সময় লাগতেছে প্রায় 3 মাস মতো কিন্তু সময় লেগে যাবে। তো এই জন্যই বলছি যে সিএমএটা আগে ট্রাই করেন, যদি সিএমএটা কমপ্লিট করতে পারেন ফাইন, তাহলে আপনি মোটামুটি অনেক বড় একটা স্টেপ আগায় আছেন। যদি সিএমএ না করতে পারেন আনটিল ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি পর্যন্ত, আমি যেটা সাজেস্ট করতেছি সবাইকে এই 27-28 সেশনের জন্য ইতালির, যে সে আপনার যদি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কেউ যদি সিএমএ না করতে পারেন সাথে সাথে ড্রপ করায় ফেলাবেন। আপনি নিজেই ডিওবি করতে পারবেন, ডিক্লারেশন অফ ভ্যালু। যদি না পারেন আমরা তো আছি, আমরা হেল্প করব। আমরা সামান্য একটা চার্জ নিয়ে ডিওবি করায় দিব আমাদের এজেন্সি থেকে, আমাদের কনসালটেন্সি আমরা দিব ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড আমাদের কাছে যারা ফাইল দিবেন তাদের জন্য এটা ফ্রি থাকবে। স্বাভাবিকভাবেই সিএমএ তো আমরা অনলাইনে করি, না হলে আমরা ড্রপ করাই দিই তাদেরকে। কস্টিংগুলো তো আপনার নিজেরই যাবে স্বাভাবিক। ওকে, এবং কত কস্ট যাবে ওটাও কিন্তু আমি কথায় কথায় বলে ফেলছি একেবারে ডিটেলস। অ্যাডমিশনের বাজেট, সিএমআর বাজেট, সিএমআ অথবা ডিওভির বাজেট, এরপরে ইন্স্যুরেন্স ফি থাকে একটা, আর হচ্ছে ভিসা ফি। একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে আপনার আলাজ্জস্পিতি, আলোকজিতিবা যেটা আমাকে বলি ইতালিতে। আপনার রেসিডেন্স তো আর নেওয়া সম্ভব না, ওইটা ইতালিতে আসার পরে নেবেন, অসপিতালিতা অথবা আলোকজিতিবা। তো একটা ফরম্যাট আছে যেটা পূরণ করতে হয়, তবে সেটার সাথে আপনি যার থেকে আলোকজিতিবা নেবেন বা হসপিটালিতা নেবেন ইতালিতে, এটা হচ্ছে অ্যাকোমোডেশন, সহজ কথায় বলি, না হলে বুঝতে পারবেন না আপনারা। সেটা মাস্ট নিতে হবে এবং এটার জন্য আপনার 100 থেকে 150 ইউরোর মতো খরচ যাবে। 150 ইউরো ধরলে আবার 20,000 টাকা, তো সব মিলে দেখেন 1,20,000 টাকার কিন্তু বাজেট করতে হইতেছে আপনাকে। আর আমরা জানি বিভিন্ন কান্ট্রিগুলোতে কিন্তু হোটেল বুকিং দিলাম হয়ে গেল, বা ইউনিভার্সিটি থেকে আমাকে একটা অ্যাকোমোডেশন পেপার দিল হয়ে গেল, কিন্তু ইউনিভার্সিটির হোস্টেল তো অ্যাভেলেবেল সবসময় থাকে না। ইভেন ইতালির ইউনিভার্সিটিগুলো অ্যাকোমোডেশন পেপার ওরকমভাবে দেয় না। সো আমার কী করতে হবে, হসপিটালিটা বা আলোকজিতিবা ম্যানেজ করতে হবে। ওইটা ম্যানেজ করে একটা আলাদা একটা ফর্ম্যাট আছে ইতালির অ্যাম্বাসির, ওইটা পূরণ করে অ্যাটাচ করে যার থেকে আমি আলোকজিতিবা নিচ্ছি তার থেকে ইনফরমেশন নিয়ে অথবা তার ডকুমেন্টস নিয়ে অ্যাটাচ করে দিতে হবে। অনেকে ভিসার রিজেকশনের রিজনই খুঁজে পায় না, আপনি প্রপারলি ডকুমেন্টস অ্যাম্বাসিতে দেন না, সাবমিট করেন না, এই জন্য রিজেক্ট হইলে আপনি খুঁজে পান না রিজনগুলো কি। র্যান্ডমলি একটা রিজেকশন লেটার দেয় এবং সেটার ভিতরে এরকম কিছু ওরা আপনার ইন্ডিকেট করে দেয় যেটাতে আপনি মেইন রিজনটা খুঁজে পান না। ঠিক আছে, এইটা হচ্ছে সমস্যা। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেই, আহ, সেটা হচ্ছে যে আপনি আপনার সোর্স অফ ফান্ড, ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সব দিচ্ছেন, এখন ওরা এমন একটা ইস্যুস খুঁজে পেয়েছে যেটা নির্দিষ্টভাবে আপনাকে বলবে না, শুধু বলবে যে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন, ব্যাকগ্রাউন্ড বা ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, এই একটা রিজন দিবে। কিন্তু অ্যাডজেক্ট রিজনটা ওরা কিন্তু লেটারে লেখে না, যেটা রিজেকশন লেটার থাকে। সবাই মিলে নিয়েন যারা রিজেকশন পাইছেন লাস্ট ইয়ারে বা তার আগের ইয়ারে, ওরা এমন একটা কিছু ফাইন্ড আউট করে যেটা আসলে ওইটা রিলেটেড, কিন্তু আপনার ওইটা মেইনলি ওইটা ফোকাস করে না। তো এরকম অন্যান্য বিষয়গুলো এরকম, আপনার অ্যাকোমোডেশন যদি প্রুফনেস ঠিক মতো না পায় বা ফেক পায় বা সমস্যা পায় বা পরিপূর্ণ না পায় তাহলে কিন্তু রিজেক্ট করে দিবে। ইতালির অ্যাম্বাসিগুলোতে আপনার ভাগ্যর বিষয়টা তো একটা থাকেই, তারপরে প্রপার ডকুমেন্টস না পাইলে কোনো কিছু সন্দেহ হইলে রিজেকশন কিন্তু করে দিতে পারে। কিন্তু আপনার এইটা মাথায় রেখেন, আপনার যদি প্রপার সব ডকুমেন্ট যদি জেনুইন থাকেন এবং ভালো একটা আপনার কাউকে অ্যাসিস্ট পান অথবা নিজেকে অ্যাসিস্ট করে ভালোভাবে প্রসিডিউর করে জমা দিতে পারেন, এরকম ভুরি ভুরি প্রমাণ আছে সাকসেস হয়েছে, তারা ভিসা পাইছে। তো আপনাকে ডকুমেন্টস এবং প্রসেস সম্পর্কে ভালো ফলো আপ রাখতে হবে। আচ্ছা, এবার অ্যাডমিশনে চলে আসি। ইতালির ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে আগে অ্যাপ্লিকেশন ফি ছিল না, টোটালি ফ্রিতে অ্যাপ্লাই করা যেত। অ্যাপ্লাই করলে 4-5টা ইউনিভার্সিটিতে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করতে পারতেছেন, একটা একটা অফার লেটার পেয়ে যাচ্ছেন, খুবই সহজ ছিল। বাট লাস্ট ইয়ারে মাত্র আমি যতটুকু পাইছি 7 থেকে 8টা ইউনিভার্সিটি পাইছিলাম, তাও মিডল পর্যায়ে গিয়ে, যেগুলোর অ্যাপ্লিকেশন ফি ছিল না। আমি অনেক আমার কাছে যারা ফাইল দিয়েছিলেন তাদেরকে, মানে ধরেন 3টা ইউনিভার্সিটি পেইড ইউনিভার্সিটি ছিল, আর 4-5টা 7টা 8টা ইউনিভার্সিটি সব হচ্ছে আপনার ফ্রিতে করে দিচ্ছি। মানে তাদের জন্যই ভালো, এটা তাদের পেমেন্ট করতে হয় নাই। তো আবার ফ্রি ইউনিভার্সিটিগুলো থেকে অফার লেটার রেশিও থাকে ভালো আবার। ওকে, আচ্ছা, এখন তবে আমরা এটা না ধরলাম, ফ্রি ইউনিভার্সিটি না ধরলাম, 10 ইউরো থেকে 30 ইউরো নর্মালি আপনার অ্যাপ্লিকেশন ফি থাকে ইউনিভার্সিটি। সো আপনি 100 ইউরো যদি বাজেট করেন 15,000 টাকা, 120-30 ইউরো বাজেট করলে 5টা ইউনিভার্সিটির জন্য বাজেট করবেন, তাহলে আপনার 20,000 টাকা বাজেট করলে আপনার অফার লেটার কিন্তু কনফার্ম। 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনার একটা না একটা অফার লেটার আসবে ইনশাল্লাহ, আই হোপ সো। তারপরেও আপনার
কারো যদি না আসে সেটা আনফরচুনেট বিষয়, তো বলার কিছু নাই। কারণ আমার মিনিমাম টার্গেট রাখতে হবে আমি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। ওকে, ফাইন। আর ফ্রিগুলো তো বাদ দিলাম, ওইগুলা পরবর্তীতে দেখা যাবে। তবে এরকম মধ্যে কিছু ইউনিভার্সিটি আছে, যেমন সিএনআই ইউনিভার্সিটিতে 50 ইউরো ফি, পাদোবা ইউনিভার্সিটি আমার এখান থেকে খুব কাছে, মাত্র 60 ইউরো ফি। তো এগুলো আবার একটু ডিফারেন্ট। এরকম দু একটা থাকে ইউনিভার্সিটি যেগুলোতে ফি একটু বেশি। কিন্তু আপনি যদি ইউরোপের অন্যান্য দেশের সাথে তুলনা করেন সেখানে তো 100, 150, 200, 250, হাঙ্গেরি ইউনিভার্সিটিতে 250 ইউরো অ্যাপ্লিকেশন ফি আছে। সো ইতালিতে হচ্ছে সবচাইতে চিপেস্ট যে বিষয়গুলো সেগুলো পাওয়া যায়, কিন্তু ইনকাম আবার আলহামদুলিল্লাহ অনেক হাই। তো আহ, একটা কিছু পাইতে হইলে আরেকটা কিছু কনসিডার করতে হয় নর্মালি। তা আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে একটা না একটা অফার লেটার চলে আসবে। অফার লেটার আসার পরে হচ্ছে আমাদের প্রি এনরোলমেন্ট করতে হয়। প্রি এনরোলমেন্ট করার জন্য হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির পোর্টালে আবার গিয়ে আমাদের প্রি এনরোলমেন্ট করতে হয়, আলাদা একটা পোর্টালে, স্টাডি ইন ইতি, এটাতে করতে হয়। প্রি এনরোলমেন্ট করার পরে আগে যেটা সিস্টেম ছিল, সামারি চলে আসতো, আমরা ভিসা অ্যাপ্লাই করে ফেলতাম, কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগতো না। কিন্তু এই বছর থেকে টোটালি চেঞ্জ করে ফেলছে সিস্টেম। নেক্সট ইয়ারে থাকবে কিনা এরকম জানি না। সেটা হচ্ছে আপনার প্রি এনরোলমেন্ট করার পরে এই প্রি এনরোলমেন্টের সামারি আপনি তো পাবেন, প্লাস হচ্ছে ইউনিভার্সিটি সরাসরি এটা অ্যাম্বাসিতে পাঠিয়ে দিবে, ইতালির অ্যাম্বাসি আপনাকে ইমেল করে জানাবে তো তোমার অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে। সো আমরা সব প্রসেস শেষ করার পরেও চাইলে অ্যাম্বাসিতে যাইতে পারতেছি না যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রি এনরোলমেন্ট শেষ হচ্ছে, সিএমআর শেষ হচ্ছে, এবং এগুলো কমপ্লিট করার পরে ইউনিভার্সিটি অ্যাম্বাসির সাথে কথা না বলতেছে। কারণ অ্যাম্বাসি আমাকে যখন রেসপন্স করবে, বলবে হ্যাঁ তোমার অ্যাপয়েন্টমেন্ট ডেট এত তারিখে দেওয়া হলো, তখন আপনি যাইতে পারবেন ভিসা অ্যাপ্লাই করতে। ওকে, তাও ভিডিও অনেক বড় হয়ে গেছে, আপাতত এই পর্যন্তই। থার্ড পার্টে আরও ডিটেলসে আলোচনা করব, আর অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে আপনার এইখানে আসার পরে আপনার প্রসেসগুলো কিভাবে করবেন, এরপর বাংলাদেশে অ্যাডমিশন প্রসেসগুলো আরও ডিটেলস আলোচনা করব, ব্যাংক রিলেটেড কিছু কথা বলবো, কস্টিংয়ের বিষয়গুলো আরও স্পেসিফিকভাবে বলবো। ওকে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।